রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ অসচ্ছল সাংবাদিকদের মধ্যে সম্মানীয় চেক বিতরণ এবং সাংবাদিকদের মেধাবী সন্তানদের মধ্যে বৃত্তির চেক বিতরণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজকে খুলনা বিভাগের সাংবাদিক বন্ধুদের আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার ইচ্ছা হচ্ছে যে এত প্রশংসা কোনো জেলা প্রশাসক সাংবাদিকদের মুখে পান খুব একটা শোনা যায় না। এর আগেও শুনেছি, এবারও এসে শুনলাম। নিশ্চয়ই তিনি সাংবাদিক বান্ধব হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে। জনাব আজহারুল ইসলাম মঞ্চে উপবিষ্ট আছেন জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব, অত্যন্ত গুণী মেধাবী সাংবাদিক কেতেশামূলক শাওন, সাবেক সহসভাপতি সহযোদ্ধা সহকর্মী রাশেদুল ইসলাম, নির্যাতিত সাংবাদিক যিনি প্রথম আইসিটি মামলায়, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আসামি হয়েছিলেন। আছেন এখানে সাবেক সহকারী মহাসচিব, আপনাদেরই নেতা, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুরুল ইসলাম, প্রেস ক্লাব যশোরের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত একান্ত শহীদ, আমারও পছন্দের মানুষ জাহিদ হাসান খোকন। সামনে উপবিষ্ট আছেন আমার সহকর্মী সহযোদ্ধা, অত্যন্ত মেধাবী একজন সাংবাদিক যশোরের আহসান কবির, যিনি ইউনিয়ন এবং প্রেস ক্লাব যশোরের সম্পাদক, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও এখানে আছেন যশোর ইউনিয়নের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকদের মধ্যে অনেকে, এবং আমার পুরা খুলনা বিভাগের সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। পবিত্র রমজানুল মোবারকে আপনারা দূর দূরান্ত থেকে আপনারা কষ্ট করে যশোর থেকে এসছেন, যশোরের বাইরে থেকে অনেক দূরে থেকে, সেই খুলনা থেকে, সেই কুষ্টিয়া থেকে, চুয়াডাঙ্গা থেকে, আরো অনেক জেলা থেকে আজকে এখানে সমবেত হয়েছে। আপনাদের প্রতি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি যে জুলাই বিপ্লব না হলে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এভাবে একটি নতুন পরিচয় নিয়ে কথা বলতে পারতাম না। আপনাদের সাথে অনেকবার আমার এভাবে আয়োজনে সামনে আসতে হয়েছে, সেটা হলো একটি সংগ্রামী চরিত্র নিয়ে। কিন্তু আজকে যে পরিচয়টি নিয়ে এসেছি এটা পুরোটাই বিগত জুলাই বিপ্লবের অবদান। সেই জন্য সেই জুলাই বিপ্লবের শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে যারা এখনো পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে কষ্টকর জীবন যাপন করছেন, তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। একই সঙ্গে আমরা মার্চ মাসে অতিক্রম করছি, আর মাত্র দুদিন পরই মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ। সেই বাংলাদেশের সবচেয়ে অহংকারের গর্বের 9 মাসের সেই রক্তক্ষয়ী যুদ্ধে যারা শহীদ হয়েছেন, সেই বীর যোদ্ধাদের প্রতি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, কথা খুব বেশি বলা যাবে না, কারণ কাল রাতও, গত রাত 10টা-11টার পর থেকে প্রায় 1টা-2টা পর্যন্ত আমার অবস্থা যা ছিল তাতে আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার মতো অবস্থা ছিল না। খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। আপনারা জানেন গতকালই আমরা ঢাকায় চেক বিতরণের
যে বড় অনুষ্ঠানটি হয় প্রায় 350 লোকের আয়োজনে, সেখানে মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয় সেখানে প্রধান অতিথি ছিলেন। সেই অনুষ্ঠানটি করেছি গতকাল বিকেল 3টায়, আর আজকে সেই 24 ঘন্টারও কম সময়ের মধ্যে আপনাদের সামনে হাজির হয়েছে। আমি এমনিতেই জানেন হৃদরোগী, 4টি স্ট্যান্ডিং করা আছে। প্রেশার নিতে গেলে মাঝে মধ্যেই একটু অসুস্থ হয়ে যেতে হয়, তো যে কারণে কালকে রাত্রেও অসুস্থতাটা এত বেড়ে গিয়েছিল, তখন ভাবছিলাম যে কি হয়। ফোন দিয়ে আমার যে অফিস স্টাফ এখানে এসেছে, শাহাদাত আমাদের কর্মকর্তা, তাকে ফোন করে বলবো যে তুমি এটা সেখানে জেলা প্রশাসক মধ্যে থাকবে, তাকে দিয়ে সেরে ফেলার ব্যবস্থা করো এবং আকরাম ভাইকে ফোন করবো, এরকম একটি চিন্তা পর্যন্ত চলে গিয়েছিলাম। কিন্তু পরক্ষণে স্মরণ হলো ও এসছে গাড়িতে, কিন্তু চেকগুলা রেখে এসছে আমার কাছে, আমার গাড়িতে রেখে এসছে, তো কি দিয়ে অনুষ্ঠানটা করবো, এই ভাবনাগুলো রাতে কাজ করছিল যে কি হবে আজকের অনুষ্ঠান। তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আল্লাহর রহমতে আজকে এসে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আপনাদের কাছে দ্বিতীয়বারের মতো আসলাম। আমি 19শে সেপ্টেম্বর এই দায়িত্বে যোগ দিয়েছি, তারপর থেকে সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটা করার চেষ্টা করে যাচ্ছি। এবারে আমরা যেই চেকগুলো নিয়ে এসেছি, এই দফায় ছাত্রদেরটা, শিক্ষার্থীদেরটা বাদ দিলে আমরা 374 জন সাংবাদিককে প্রায় 2 কোটি টাকার চেক বিতরণ করছি, যেটি গতকাল ঢাকা থেকে শুরু হয়েছে। এছাড়া যে আমাদের কোমলমতি শিক্ষার্থী, আমাদের সন্তানদের জন্য যে কার্যক্রমটি, সেটি সারা দেশে প্রায় শেষ হয়ে গেছে। এটা একেবারে শেষ প্রান্তে এসে, যেহেতু 2টা প্রোগ্রাম একসাথে করতে হবে, সময় মিলানো যাচ্ছিল না, সে কারণে বৃত্তির বিষয়টা এই খুলনাতে শেষ হচ্ছে মূলত, বাকি সারা দেশে আগেই সম্পন্ন হয়েছে। আর এই দফার চেক বিতরণটা ঢাকার পরে এই যশোরে শুরু হচ্ছে, খুলনাতে শুরু হচ্ছে আজকে। এটা করতে গিয়ে অনেক ধরনের বিচিত্র অভিজ্ঞতা আমাকে সঞ্চয় করতে হচ্ছে। আপনারা জানেন আমি একজন পেশাদার মানুষ হিসেবে, একজন লেখালেখির মানুষ হিসেবে সরকারি প্রতিষ্ঠানে এখন যে দায়িত্বটি আছে, এটার কোনো পূর্ব অভিজ্ঞতা আমার নাই, কিন্তু এই কয়েক মাসের মধ্যে অনেক বিচিত্র ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়েছে। সরকারের অর্থ এনে আপনাদের অ্যাকাউন্টে দেয়া, আপনাদের পকেটে তুলে দেয়া, এটা যে কত কঠিন, কত জটিল, যারা সরকারি কর্মকর্তা আছেন তারা জানেন। বাজেট একসঙ্গে পুরো বছরের বাজেটটা একসঙ্গে দিয়ে দেওয়া হতো এবং সেটা ব্যাংকের অ্যাকাউন্টে চলে যেত, কিন্তু এখন নতুন নিয়ম, প্রত্যেক 3 মাস অন্তর বাজেটের জন্য দৌড়াতে হয়। বাজেটের যে কিস্তিগুলো আছে, 4 কিস্তিতে পুরো অর্থ বছরের বাজেট থেকে টাকাটি আনতে হয়। এর জন্য লবিং করতে হয়, ফাইল প্রসেস করতে হয়, নানান ঝক্কি ঝামেলা আছে। আগে এজি অফিস থেকে চেক জমা হয়ে যেত, এখন আইবাস সিস্টেম, একেবারে অনলাইনের মাধ্যমে এটা বাংলাদেশ ব্যাংক টাকাটা থাকে বাজেটের, এটা বিল করে, এই যে আমি আপনাদেরকে আজকে যে চেকগুলো দেব, সেটা মাত্র 2 দিন আগে আমাদের অ্যাকাউন্টে আমরা বিল করে পাস হওয়ার পরে, আমাদের বোর্ডে পাস হওয়ার পরে আমরা বিল করে বাংলাদেশ ব্যাংক থেকে আইবাসের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে ঢুকাতে পেরেছি। এই ধরনের বিচিত্র ধরনের অভিজ্ঞতা সম্মুখীন হতে হচ্ছে। মন্ত্রণালয়ের সমন্বয় বৈঠকে নানান ধরনের জবাবদিহিতার জায়গাগুলো আছে। আপনাদের কাছে তো মনে হয় যে উনি ওখানে বসে আছেন, এমডিসে টাকা পয়সা আছে, শুধু আমরা আবেদন করব, চেকগুলো কেন দিতে এত দেরি করে, কিন্তু এটার যে প্রক্রিয়াটা কত জটিল। সরাসরি সরকারি অর্থ প্রত্যেকটি টাকার জন্য সর্বোচ্চ ধরনের 8-9 জন অডিটর এসে প্রত্যেকটি তন্ন তন্ন করে প্রত্যেকটি আপনাদের দরখাস্তের স্বাক্ষর এবং আমাদের এই যে বিতরণের যে স্বাক্ষর, প্রাপ্তি স্বীকারপত্র আপনারা
যেগুলা দিচ্ছেন এগুলার সাথে মিলিয়ে অডিট রিপোর্ট করবেন। যাই হোক, কথা অন্যদিকে চলে গেছে। আমরা এই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়ে আপনারা অনেক কথা বলেছেন, পুরনো কথাগুলো আর এখানে রিপিট করব না। অনেকের তারা আছে, খুলনার ভাইয়েরা যেতে হবে, সেখানে তাদের এক সাংবাদিক বন্ধু বিপদগ্রস্ত, তারা যেতে হবে। কুষ্টিয়া থেকে সবাই সম্ভবত আসতে পারেন নাই। কতজন এসছেন একটু হাত তুলবেন? অনেকেই এসছেন। সেখানে একটি প্রোগ্রাম আছে, তারাও ফিরে গিয়ে সেখানে আজকে সাংবাদিকদের প্রোগ্রাম আছে, তারাও ফিরে যাবেন। অনেকেই এসছেন, অনেকে অবশ্য অপারগতা জানিয়েছিলেন যে অনেকে আসতে পারবেন না। তো যারা দূর দূরান্ত থেকে এভাবে আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে এসছেন তাদের প্রতি ধন্যবাদ। এই কারণে, কারণ চেক নিয়ে আমার যাওয়ার ইচ্ছা ছিল, আমি যাই সাধারণত, কিন্তু তাদেরকে কষ্ট দিয়েছে, বিশেষ করে খুলনা বিভাগীয় শহর, তাদেরকে কষ্ট দিয়ে এনে নিজের মধ্যে তো একটু অপরাধ বোধই কাজ করে। কিন্তু এটা আমার প্রতি তারা সদয় হয়েছে, কারণ আমার স্বাস্থ্যগত যে অবস্থা তাতে আমার পারমিট করে না যে এখান থেকে আবার খুলনা যাব, সেখান থেকে বাসে ঢাকায় ফিরবো, এটা পারমিট করে না বলে তাদেরকে অনুরোধ করেছি, তারা সাড়া দিয়েছেন, এই জন্য তাদের স্পেশাল থ্যাঙ্কস। আমরা সাংবাদিকদের কল্যাণের ব্যাপারে এখানে জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা একটি কথা বলেছেন যে গণমাধ্যম সংস্কার কমিশন গতকাল একটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট নিয়ে কথা হচ্ছে। সেই রিপোর্টে অনেকগুলো ইতিবাচক দিক আছে যেগুলো সাংবাদিকদেরকে আশান্বিত করার মতো। শাওন বলেছেন যে এই সুপারিশগুলো নিশ্চয়ই অবিলম্বে বাস্তবায়িত হবে। আমিও একজন সংবাদকর্মী হিসেবে এখানে এমন অনেক সুপারিশ আছে যেটি আমি বাস্তবায়িত হলে খুবই প্রীত হব, কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সেখানকার অনেক সুপারিশ কতটা বাস্তবায়নযোগ্য আমার কাছে কিছুটা সংশয়। বাস্তবতার আলোকে সেখানে অত্যন্ত বিজ্ঞজনরা এই কমিশনে কাজ করেছেন। কামাল ভাই আমার প্রিয় মানুষ, খুবই ঘনিষ্ঠ মানুষ। বিগত 15 বছরে আন্দোলন সংগ্রাম যখন করেছি নিয়মিতই তিনি লন্ডন থেকে খোঁজ খবর রাখতেন, আমাদের কথা হতো। একজন যোগ্য লোককেই কমিশনের প্রদান করা হয়েছে এবং তার সাথে যারা ছিলেন কিছু দুই একটার ব্যাপারে বিতর্ক ছিল, কিন্তু তারপরও আমার সহকর্মী আমার দেশের নির্বাহী সম্পাদক আবদাল ভাইও ছিলেন, আমরাও কিছু কিছু পরামর্শ সেখানে দিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত যে সুপারিশটি গতকাল জাতির সামনে এসছে, যদি এগুলোর 50% বাস্তবায়িত হয়, আমি মনে করি বাংলাদেশের সংবাদ মাধ্যম জগতে বিশাল পরিবর্তন চলে আসবে, আলোড়ন সৃষ্টি হবে বলে আমি মনে করি। কিন্তু একই সঙ্গে এমন কিছু প্রস্তাবও আছে যেগুলো আদৌ বাস্তবায়নযোগ্য কিনা সে ব্যাপারে একজন সংবাদকর্মী হিসেবে আমার সংশয়ের কথা আমি আগেই বলেছি। গণমাধ্যম সংস্কার কমিশন বলেছে যে একজন সংবাদকর্মী চাকরিতে যোগদানের সময়, এই যে আমাদের 2 বিসিএস ক্যাডার কর্মকর্তা এখানে আছেন, তাদের যে প্রাথমিক যে 9ম গ্রেডের যে বেতনটি, সেই বেতনটি পাবেন একজন সাংবাদিক যখন সংবাদ মাধ্যমে যোগ দিবেন। এগুলো কিন্তু নতুন করে বলছে বলে আমাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু আমাদের 8ম ওয়েজ বোর্ড যেটি আছে সেখানে তার চাইতেও, এই 9ম গ্রেডের চাইতেও বেশি বেতনের কথা ওয়েজ বোর্ডের মধ্যে বলা আছে। একজন সংবাদকর্মী যখন তিনি প্রথম এই পেশায় প্রবেশ করবেন তখন যে বেতন ওয়েজ বোর্ডে বলা আছে সেটা 9ম গ্রেডের চাইতেও বেশি। কিন্তু সেটা কি পেয়েছেন আপনারা? পাচ্ছে সাংবাদিকরা? সেই ওয়েজ বোর্ডটা কিন্তু সরকারের ওয়েজ বোর্ড, এটা কোনো প্রাইভেট ওয়েজ বোর্ড ছিল না। এটা সরকারের তথ্য মন্ত্রণালয় গঠিত, একজন বিচারপতির নেতৃত্বে গঠিত, এবং সেখানেও সম্পাদক, মালিক পক্ষ, সাংবাদিক ইউনিয়ন সহ সবার সমন্বয়ে গঠিত এই ওয়েজ বোর্ড যখন 8মটার কথা বলছি আমি, 9মটা না, যেটা এখনো ঝুলে আছে কোর্টে, 8মটাতেই যে বেতন প্রস্তাব ছিল, যে বেতন প্রস্তাব না, যে বেতন নির্ধারণ করে দেওয়া হয়েছিল, আবশ্যিক করে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু
এই যে বিসিএস এর যারা নবম গ্রেডের কর্মকর্তা তাদের চাইতে বেশি ছিল, কিন্তু সেটা কি পাচ্ছে? পাচ্ছে না। নবমেরটা তো আরো বেশি। তো সুতরাং প্রস্তাবগুলো শুনতে আমাদের কাছে খুবই ভালো হবে, প্রীত হই, ভালোই লাগে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আগে যেরকম ওই যে অষ্টম ওয়েস বোর্ড বাস্তবায়ন হইয়াছে বলিয়া লিখে দিয়ে তারপরে চাকরিতে যোগদান করতে হতো, এখনো সেই নবম গ্রেডের বেতন পাইতেছি বলিয়া লিখিয়ে দিয়া তারপরে চাকরি করার জন্য হাজারো সংবাদকর্মী রেডি আছে, প্রস্তুত আছে। তো সুতরাং যতটা আশান্বিত হই তার চাইতে বেশি হতাশার জায়গাও আছে। এক এক মিডিয়া, এক মালিক, একটি মিডিয়া থাকবে প্রস্তাব প্রথম সারির হিসেবে দাবি করে, যদিও সার্কুলেশনের সংখ্যা আমি যা জানি অনেক পিছনে। সেই পত্রিকাতে তার 16 পৃষ্ঠা খুঁজে এই নিউজই আমি পাইনি। গণমাধ্যম কমিশন যে একটি রিপোর্ট দিয়েছে সেই নিউজই নাই ওই পত্রিকার মধ্যে। তাদের ক্ষমতা কতটা তা তো আমরা দেখলাম। অনেক অভিযোগ, অনেক কিছু আমরা ধারাবাহিকভাবে পত্রিকায় প্রকাশ হইতে দেখলাম, কিন্তু স্পর্শক ফুলের টোকাও স্পর্শ করতে পারে না আজকের দিন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার। তো সুতরাং বাস্তবতা কিন্তু অনেক কঠিন, এগুলো উপলব্ধি করতে হবে। সাময়িকভাবে উল্লাস করতে পারি, উচ্ছ্বাস প্রকাশ করতে পারি, কিন্তু বাস্তবতা আগামী দিনই বলে দিবে। তবে একটা বাস্তবায়ন মনে হয় হবে, আমি মনে করছি, সেটা হচ্ছে বাংলাদেশের অন্তত 1002 পত্রিকার ইন্তেকাল করবে, অপমৃত্যু ঘটবে। এটা মোটামুটি এই সংস্কার কমিশনের রিপোর্ট, যেটা গতকাল প্রধান উপদেষ্টা বলেছেন যে এমন কিছু প্রস্তাব আছে যেগুলা খুব দ্রুতই বাস্তবায়নযোগ্য। তার মধ্যে যেটি আছে সরকারি বিজ্ঞাপন প্রাপ্ত সংবাদপত্রগুলোর ব্যাপারে কিছু শর্ত সাবুত প্রস্তাব করা হয়েছে। সেগুলো যদি বাস্তবায়ন করা হয়, এখন সম্ভবত 3200 মতো পত্রিকা আছে সারা দেশে, আর 750 মতো আছে বিএফপি মুক্ত পত্রিকা। গণমাধ্যম সংস্কার কমিশন বলেছে যে পত্রিকা ছাপা হয় এবং বিক্রি হয় এরকম পত্রিকার সংখ্যা তারা খুঁজে পেয়েছে মাত্র 52টি। তাদের প্রস্তাবনায় যেভাবে রাখা হয়েছে তাতে 52টি ছাড়া বাকি কোনো পত্রিকাকে বিজ্ঞাপন দেওয়ার, সরকারি বিজ্ঞাপন দেওয়ার, যদি ওই প্রস্তাব বাস্তবায়িত হয়, কোনো সুযোগ থাকবে না। সুতরাং কি হবে সেটাও বুঝে নেন। এই সব বাস্তবতার মধ্যেই আমরা সংবাদকর্মীরা অতীতেও লড়াই করে চ্যালেঞ্জের মুখে আমাদেরকে টিকে থাকতে হয়েছে। আগামী দিনগুলো যে আমাদের জন্য খুব মসৃণ হবে না, কুসুমাস্তীর্ণ হবে না, এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নাই, আশা করি এখানে যারা আছে। আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রসঙ্গে যদি আসি, এই ট্রাস্টের বাজেট অত্যন্ত সীমিত। তার মধ্যেও 15 বছরের বঞ্চনা, 10-11 বছরের বঞ্চনার চাপ সম্পূর্ণ একসাথে আমার উপর পড়েছে। খুব হিমশিম খেতে হচ্ছে। দিন নাই, রাত নাই, ভোর নাই, ভোর রাত নাই, ফোন সারা দেশ থেকে যে একটি আবেদন করেছি এখনো কিছু পেলাম না। কিন্তু সীমাবদ্ধতা, এটার সক্ষমতা, এটা বিবেচনায় সংবাদকর্মী বন্ধুরা নিতে পারছেন না, কারণ তার অবস্থান থেকে তার দুর্দশাটি বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হিসেবে চিহ্নিত। তিনি মনে করেন যে তার সমস্যাটাই, তার অসুস্থতাটাই সবচাইতে নাজুক পর্যায়ের অসুস্থতা, অথচ আমার সামনে কিন্তু শত শত এরকম খুবই গুরুতর অসুস্থ সাংবাদিকের আবেদন কিন্তু বিবেচনাধীন থাকে। অতীতে কখনো এক কিস্তিতে 200-250 বেশি আবেদন জমা হতো না। এবারে আমাকে 550 আবেদন নিয়ে এক কিস্তিতে সামনে নিয়ে বসতে হয়েছে, যে কারণে
এই যে সম্মানী বলি আর অনুদান বলি, এটার অঙ্কটাও আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে। আশা করি আপনারা সেটা সানন্দে মেনে নেবে। কারণ আমার এবারে দেওয়ার মতো সক্ষমতা ছিল মাত্র 100 থেকে 150 জন সাংবাদিককে। আমার সামনে আবেদন ছিল 550। সেখান থেকে বাছাই করে আমরা 374টি বাছাই করেছি। এই 374 জনকেই ত্রুটিপূর্ণ আবেদনগুলো অপেক্ষমান আছে, সেগুলো যোগাযোগ করলে আপনার আবেদনে যারা পান নাই তাদের আবেদনে কি ত্রুটি আছে সেটা জানিয়ে দেওয়া হবে। আর যেই 374টি আবেদন যাচাই বাছাইতে ঠিক আছে তাদের প্রত্যেককেই দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে কারণে কিছুটা টাকার অঙ্কের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে কিছুটা আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে। সেটা আশা করি আপনারা মেনে নেবেন। আমরা চেয়েছি যে একেবারে না পাওয়ার চাইতে সবাই কিছু না কিছু পাক। এই বিষয়টাকে নীতিগতভাবে আমরা বাছাই কমিটি এবং আমাদের যে মাননীয় তথ্য উপদেষ্টার নেতৃত্বে যে একটি কল্যাণ ট্রাস্টের বোর্ড আছে, সেই বোর্ডের নীতিগত সিদ্ধান্তের মধ্য দিয়ে এটা হয়েছে। কথা সম্ভবত দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলবো না।